কোষ বিভাজন মূলত 3 প্রকার। কোষ বিভাজন তোমার 3 প্রকার, অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিয়োসিস। এখন অ্যামাইটোসিস কোষ বিভাজন কোথায় হয়ে থাকে? যারা এককোষী জীব তাদের ভেতরে অ্যামাইটোসিস কোষ বিভাজন হয়ে থাকে। এককোষী জীব কারা? এককোষী জীব হচ্ছে তোমার ব্যাকটেরিয়া, এমিবা এবং প্লাজমোডিয়াম। ব্যাকটেরিয়া, এমিবা এবং প্লাজমোডিয়াম, এরা হচ্ছে তোমার এককোষী জীব। তো এককোষী জীবে অ্যামাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে তাদের বংশবৃদ্ধি ঘটে থাকে। তাহলে যদি কোশ্চেন হয় অ্যামাইটোসিস কোষ বিভাজন কোথায় হয়ে থাকে? এককোষী জীবে। আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের মূলত মাইটোসিস কোষ বিভাজন। তোমার মাইটোসিস এবং মিয়োসিস এই দুটি কোষ বিভাজন জীবের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি কোষ বিভাজন। তো মাইটোসিস কোষ বিভাজন তোমার হয়ে থাকে মূলত বহুকোষী জীবের, অর্থাৎ বহুকোষী উদ্ভিদ এবং প্রাণীর দেহবৃদ্ধি ঘটে থাকে এই মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। মাইটোসিস কোষ বিভাজনটা মূলত কিভাবে হয়ে থাকে সেটাই আমরা আজকে আলোচনা করব। তো মাইটোসিস কোষ বিভাজনে তোমার দুইটা ধাপ। মনে করো এটা একটা কোষ, এটা হচ্ছে তোমার নিউক্লিয়াস, আর বাকি অংশটা কি? বাকি অংশটা হচ্ছে তোমার সাইটোপ্লাজম। এখন শুরুতে নিউক্লিয়াসের বিভাজন হবে, পরে সাইটোপ্লাজমের বিভাজন হবে। মাইটোসিসে এই নিউক্লিয়াসের বিভাজন হয়ে থাকে। নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? ক্রোমোজোম থাকে, আর থাকে নিউক্লিওলাস, আর তো থাকে নিউক্লিওপ্লাজম, অর্থাৎ নিউক্লিয়াসের রস, নিউক্লিয়ার পর্দা। এখন এই নিউক্লিয়াসের বিভাজনটা হয়ে থাকে তোমার একবার। এই নিউক্লিয়াসের বিভাজন একবার হয়ে থাকে। আবার তোমার এই ক্রোমোজোম যে দেখতে পাচ্ছ, এই ক্রোমোজোমের বিভাজন হয়ে থাকে তোমার একবার। তো যখন তোমার মাইটোসিস বিভাজনটা ঘটে থাকে তখন এই নিউক্লিয়াসের বিভাজনে নিউক্লিয়াসটা একবার বিভাজিত হচ্ছে, ক্রোমোজোমও একবার বিভাজিত হচ্ছে, এবং মাইটোসিস কোষ বিভাজনে তোমার একটা কোষ ভেঙে দুইটা কোষের সৃষ্টি হয়। অর্থাৎ একটা কোষ থেকে দুইটা কোষের সৃষ্টি হয় মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। এখন মাতৃকোষ আর অপত্য কোষ কোনটা? ধরো এটা হচ্ছে তোমার মাতৃকোষ। আর এই কোষ ভেঙে বা বিভাজিত হয়ে যে তোমার দুইটা কোষের সৃষ্টি হবে, এই কোষটা যখন বিভাজিত হবে মাঝখান দিয়ে তোমার ভেঙে যাবে। মাঝখান দিয়ে ভাঙার ফলে দুইটা কোষের সৃষ্টি হবে, তখন এদের বলা হবে তোমার অপত্য কোষ। বিভাজিত হওয়ার পরে যে কোষ সৃষ্টি হয় তাকে কি বলা হয়? অপত্য কোষ। এখন মাইটোসিস কোষ বিভাজনে তোমার নিউক্লিয়াসের বিভাজন একবার হচ্ছে, ক্রোমোজোমের বিভাজনও একবার হচ্ছে। মাতৃকোষে এবং অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা একদম সমান থাকে। এই কথাটা কিন্তু খুবই তোমার গুরুত্বপূর্ণ। মাইটোসিস কোষ বিভাজনকে কেন সমীকরণিক বিভাজন বলা হয়, এটা তোমার খ নং-এ কোশ্চেন হয়ে থাকে। তো কেন সমীকরণিক বিভাজন বলা হয় সেটারই ব্যাখ্যা আমি এখন তোমাদের পড়াচ্ছি। যে মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াসের বিভাজন একবার হয়, ক্রোমোজোমের বিভাজন একবার হয়, এবং মাতৃকোষ আর অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা, অর্থাৎ শুরুতে তোমার যে কোষটা থাকে, অর্থাৎ যে কোষটা বিভাজিত হচ্ছে তার ক্রোমোজোম সংখ্যা, এবং সেই কোষটা ভেঙে যে তোমার অপত্য কোষ সৃষ্টি হচ্ছে তার ক্রোমোজোম সংখ্যা একদম সমান থাকে। তো এই সমান থাকার কারণে মাইটোসিস কোষ বিভাজনকে কি বলা হয়? সমীকরণিক বিভাজন বলা হয়। তাহলে যদি কোশ্চেন হয় মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক বিভাজন বলা হয় কেন? মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষ এবং অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে, এজন্য মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক বিভাজন বলা হয়। এরপর দেখো এই ক্রোমোজোমের ভিতরে কি থাকে? ক্রোমোজোমের ভিতরে থাকে তোমার ডিএনএ। তো যখন ক্রোমোজোম একবার বিভাজিত হচ্ছে এবং মাতৃকোষ আর অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা সমান থাকতেছে, তাহলে কিন্তু ডিএনএও মাতৃকোষ এবং অপত্য কোষে ডিএনএ সংখ্যাও সমান থাকবে। তাহলে তোমার এই ডিএনএ মাতৃকোষ এবং অপত্য কোষে ডিএনএ সংখ্যাও সমান থাকে। মাতৃকোষে এবং অপত্য কোষে ডিএনএ সমান থাকে।
এখন ডিএনএ কিন্তু একটা তোমার তার ফিজিক্যাল স্ট্রাকচার আছে। ডিএনএটা দেখতে কেমন? সুতার মতো পেঁচানো। ডিএনএটা দেখতে তোমার সুতার মতো পেঁচানো। এখন এই জিনিসটা শুধু সমান থাকে তাই নয়, এই ডিএনএটা তোমার মাতৃকোষ এবং অপত্য কোষে হুবহু অনুলিপি তৈরি হয়। মানে অনুলিপি মানে হচ্ছে তোমার একদম কপি বা দেখতে একই রকম। তাহলে কি হচ্ছে, মাইটোসিস কোষ বিভাজনে তোমার নিউক্লিয়াসটা একবার বিভাজিত হচ্ছে, ক্রোমোজোমও একবার বিভাজিত হচ্ছে। এই বিভাজনটা হওয়ার সময় তোমার মাতৃকোষে যে পরিমাণ ক্রোমোজোম সংখ্যা ছিল, অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা একই রকম থাকতেছে। আবার ক্রোমোজোমের ভেতরে যে তোমার ডিএনএ আছে, ডিএনএ এর পরিমাণও সমান থাকতেছে। অর্থাৎ মাতৃকোষে অপত্য কোষে ডিএনএ এর পরিমাণ সমান। এখন মাতৃকোষে যে ডিএনএটা থাকে হুবহু অনুলিপি তৈরি হয় অপত্য কোষে। তার মানে মাতৃকোষের ডিএনএ এবং অপত্য কোষের ডিএনএ দেখতে একই রকম। তাহলে এই গেল আমাদের নিউক্লিয়াসের বিভাজন। তো এই নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় হচ্ছে তোমার ক্যারিওকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলা হয়। আমি নিউক্লিয়াসের বিভাজনটা আরেকবার রিভিউ করে দেই তোমাকে। নিউক্লিয়াসে তোমার নিউক্লিয়াস একবার মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস একবার বিভাজিত হচ্ছে, ক্রোমোজোমও একবার বিভাজিত হচ্ছে, মাতৃকোষে এবং অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা সমান এবং ডিএনএ এর পরিমাণও সমান থাকে এবং মাতৃকোষে অপত্য কোষে ডিএনএ এর হুবহু অনুলিপি পাওয়া যায়। আর তোমার নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় হচ্ছে ক্যারিওকাইনেসিস। এবং নিউক্লিয়াসের বিভাজন শেষ হওয়ার পরে তোমার সাইটোপ্লাজমের বিভাজন হয়। তো এই সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় হচ্ছে তোমার কি সাইটোকাইনেসিস। সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলা হয়? সাইটোকাইনেসিস। এখন তোমার এই যে নিউক্লিয়াসটার বিভাজন হচ্ছে বা নিউক্লিয়াসের বিভাজনটা যে ঘটে থাকে, এটা তোমার অনেকগুলো প্রসেসের মধ্যে দিয়ে হয়ে থাকে। মানে ধাপে ধাপে একটা ধাপ শেষ হলে আরেকটা ধাপ, এভাবে তোমার নিউক্লিয়াসের বিভাজনটা হয়ে থাকে। তো কোষের বিভাজন হওয়ার আগে নিউক্লিয়াসের কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়। মানে একটা কোষ যে তোমার ভাঙবে বা বিভাজিত হবে, এই কোষ বিভাজনের আগে কোষের যে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াসের কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়। সেই প্রস্তুতিমূলক কাজকে বলা হয় হচ্ছে তোমার ইন্টারফেস পর্যায়। তাহলে যদি কোশ্চেন হয় তোমার ক নঙে বা শর্ট কোশ্চেনে কিংবা তোমার এমসিকিউ যদি আসে, ইন্টারফেস পর্যায় কাকে বলে? নিউক্লিয়াসের কোন একটা কোষ বিভাজনের নিউক্লিয়াসের প্রস্তুতিমূলক কাজকে বলা হয় হচ্ছে ইন্টারফেস পর্যায়। তো তোমার নিউক্লিয়াসের যে এই প্রস্তুতিমূলক পর্যায়টা ঘটে থাকে অর্থাৎ ইন্টারফেস পর্যায়, এটা তোমার 5টা ধাপে ঘটে থাকে। সেই 5টা ধাপ হচ্ছে তোমার প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, এনাফেজ এবং হচ্ছে টেলোফেজ। এই 5টা ধাপের মাধ্যমে নিউক্লিয়াসের বিভাজনটা সম্পন্ন হয়। এটা হচ্ছে নিউক্লিয়াসের প্রস্তুতিমূলক, একটা কোষ বিভাজনের আগে নিউক্লিয়াসের প্রস্তুতিমূলক কাজ। অর্থাৎ নিউক্লিয়াসটা যে বিভাজন হবে তার জন্য এই 5টা ধাপের মাধ্যমে তার একটা প্রস্তুতি নিতে হয়। তারপর নিউক্লিয়াসটা তোমার টেলোফেজ পর্যায়ে গিয়ে তোমার বিভাজিত হয়ে যায়। এরপরে তোমার সাইটোপ্লাজমের বিভাজন ঘটে, অর্থাৎ সাইটোকাইনেসিস ঘটে। এভাবে একটা কোষের তোমার মাইটোসিস পদ্ধতিতে একটা কোষের বিভাজন ঘটে থাকে। আশা করি মাইটোসিস কোষ বিভাজনটা তোমরা বুঝতে পারছো।